স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। একসময় প্রাচ্যের ডান্ডি খেত নারায়ণগঞ্জ শিল্প বাণিজ্যে এখনো পিছিয়ে নেই, তবে ঠিক এ কারণে আর আলোচিত নয় রাজধানী পড়শি এই বন্দরনগর। রাজনৈতিক প্রভাব বিস্তারী যত কাণ্ডের অভিযোগে বারবার শিরোনাম হচ্ছে এই শহর। সবার চোখ এখন ২৬ জুন নারায়ণগঞ্জ ৫ আসন উপনির্বাচনের দিকে। এই ভোটার লড়াই নিয়ে আজকে আমাদের আলোচনা উপনির্বাচন নারায়ণগঞ্জ। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফএ এর সভাপতি রুহুল আমিন গাজী, আছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, রাজনীতিবিদ আজিজুল সামাদ ডন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ। স্বাগত আপনাদের। আমি প্রথমে জনাব মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের সম্পর্ক এখন কেমন, কিভাবে এটাকে বিশ্লেষণ করেন? বিরোধী দলের প্রার্থীকে নারায়ণগঞ্জ উপনির্বাচনে সমর্থন দিয়েছে সরকার দল আওয়ামী লীগ। এরকম কোনো ঘটনার আর কোনো উদাহরণ আপনার জানা আছে কিনা আপনি যদি একটু বলেন। আর আপনাকে একটু স্মরণ করে দিতে চাই যে মন্ত্রীর মর্যাদা নিয়ে যে প্রধানমন্ত্রী বিশেষ দূত আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি এই সরকারের শাসনামলকে বিভিন্ন সময় হিটলার মুসলিনের ছায়া দেখেছেন বলে বলেছেন। চলতি মাসেই তিনি আরো বলেছেন ভোট করতে রাজি না হয় ৫ জানুয়ারির আগে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ ৫ আসনে লাঙ্গল এবং নৌকার স্লোগান প্রায় একই সময় একই সঙ্গে শোনা যাচ্ছে। আপনি কিভাবে এটা বিশ্লেষণ করেন? ধন্যবাদ আপনাকে। জাতীয় পার্টির সাথে এখন আওয়ামী লীগের সম্পর্কটা সরকারি দল বিরোধী দলের সম্পর্ক সাংবিধানিকভাবে, কিন্তু যদি ব্যবহারিকভাবে বলি প্র্যাকটিক্যালি সম্পর্কটা হচ্ছে এরকম যে তারা সরকারেও আছেন বিরোধী দলে আছেন। আপনি অনেকগুলো উদাহরণ দিলেন যে এরশাদ সাহেব বিভিন্ন সময় কি বলেছেন। গতকালই আজকেই তিনি আরেকটি সমাবেশে বলেছেন যে জাতীয় পার্টি শিগগিরই বিএনপির অবস্থান নেবে এবং আগামী দিনে তারা ক্ষমতায় নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে। ফলে এরশাদ সাহেবের কথা আমরা অনেক আগে থেকেই জানি। উনি সকালে দুপুরে বিকালে ৩ সময় ৩টি কথা বলেন এবং নির্বাচনকালে ৫ই জানুয়ারি নির্বাচনের আগে পরেও কিন্তু তিনি কোন দিকে থাকবেন আমরা গণমাধ্যম কর্মীরা নিশ্চিত করে বলতে পারছিলাম না। ফলে এখন পর্যন্ত আমরা এইটুকু জানি যে বর্তমান সংসদে তার দল বিরোধী দলের ভূমিকা পালন করছেন, আবার সরকারের মন্ত্রী হিসেবেও আছেন। এবং আপনি জানেন ৫ই জানুয়ারির নির্বাচনে কিন্তু এক ধরনের মহাজোটীয় সমঝোতার কারণে অনেকগুলো আসনে আওয়ামী লীগ প্রার্থী দেয়নি এবং সেখানে তারা এরশাদ সাহেবের দলকে প্রার্থী দিয়েছিল, সমর্থন করেছিল। ঠিক একইভাবে যে আসনটি শূন্য হয়েছে ৫ই জানুয়ারি নির্বাচন, তার মহাজোটের মধ্যে এরশাদ সাহেবের জাতীয় পার্টি ছিল না, কিন্তু মানে তাদের মধ্যে এক ধরনের সমঝোতা বৈঠক কিন্তু হয়েছিল। আপনার মনে থাকবার কথা, কেমন জানি এটা একটু ছোটদের খেলার মতো মনে হচ্ছে। অবশ্যই, কিন্তু তারপর আনুষ্ঠানিকভাবে কিন্তু একটি বৈঠক হয়ে এটা গণমাধ্যমে এসছে যে অতগুলো আসনে তারা প্রার্থী দেবেন না এবং শেষ পর্যন্ত ৩০০টা সকল আসনে কিন্তু আওয়ামী লীগ প্রার্থী দেয়নি। জাতীয় পার্টির যেখানে আসন দেবার কথা, প্রার্থী দেবার কথা, সেখানে আওয়ামী লীগ যায়নি। এই যে আসনটি নারায়ণগঞ্জ ৫, এটি জাতীয় পার্টির আসন ছিল। জাতীয় পার্টির যিনি নিহত হয়ে ইতিমধ্যে ইন্তেকাল করেছেন তার ভাই সেলিম ওসমান প্রার্থী হয়েছেন। সঙ্গত কারণেই সেই অতীতের সমঝোতার ধারাবাহিকতাই তারা জাতীয় পার্টিকে সমর্থন দিয়েছে। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের সংসদে যে অবস্থান, তাতে যদি এইটিতে তারা সমর্থন নাও দিত নৈতিকভাবে, যদি প্রতিদ্বন্দ্বিতা করত, এই আসনটিতে তাদের জয় পরাজয়ের ক্ষমতার ক্ষেত্রে কিছুই আসে যায় না। তবে রাজনৈতিকভাবে নির্বাচনটি গুরুত্বপূর্ণ, এই কারণটা নিশ্চয়ই আমরা আলোচনা করব। তবে আমি মনে করি এখন পর্যন্ত আপনি যে মূল প্রশ্নটি, আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির সম্পর্কটি সরকার এবং বিরোধী দলের থাকলেও এটি সমঝোতার সম্পর্ক। এইরকম সমঝোতার সম্পর্ক পৃথিবীর আর কোন দেশের সংসদীয় গণতন্ত্রে কি আমরা আর একটি উদাহরণ এরকম পাবো যে সরকার দলীয় সংসদ সদস্যরা বিরোধী দলের সংসদ সদস্যদের মানে সমর্থন দিচ্ছে, একযোগে কাজ করছে? এইটা যদি বলি, আপনি একেবারে সরাসরি উদাহরণ চাইলে আমি ইরাকের কথা বলতে পারি। কারণ সেই সব জায়গায়, যেসব জায়গায় একটি বিপ্লবের পরে সরকার গঠিত হয়, সরকার এবং বিরোধী দলে এক ধরনের সমঝোতা থাকে, সেখানে হয়। কিন্তু এই জায়গায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আসলে এত বড় সমঝোতা সত্যিকার অর্থে নজিরবিহীন। তবে যদি আমরা বিষয়টিকে ইতিবাচকভাবে তারা কাজ করেন দেশের কল্যাণে, হয়তো এটি কল্যাণ বয়ে আনবে, কিন্তু সেটা ভবিষ্যতে দেখবার বিষয়। জনাব রুহুল আমিন গাজী, আপনি জানেন যে বর্তমান সরকারকে অবৈধ দাবি করেছে বিএনপি এবং অবৈধ দাবি করেই আসছে, কিন্তু নারায়ণগঞ্জ ৫ আসন উপনির্বাচন বর্জনও করেছে বিএনপি, আমরা এটি দেখছি। অথচ ঢাকা ভিত্তিক নাগরিক সমাজের একটি অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বতন্ত্র প্রার্থী, যিনি আবার একসময় আওয়ামী লীগও করতেন, যেন এস এম আকরামকে সমর্থন দিয়ে যাচ্ছেন। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখেন? যে মানে আসলে বিরোধী দল কি বললো তার চেয়ে বড় কথা হলো আমরা বাংলাদেশের নাগরিকরা ৫ই জানুয়ারি নির্বাচনটাকে কিভাবে দেখলাম। এবং আপনি, আমি যে সংবাদপত্রে বা টেলিভিশন যারা কাজ করি, আমরা কিন্তু, আপনারা তো ৫ই জানুয়ারি থেকে দেখাইছেন, সংবাদপত্রে পরের দিন প্রতিফলিত হয়েছে ৫ই জানুয়ারি নির্বাচনের কথা, কিন্তু ওই ৬ তারিখ কিন্তু
সমস্ত পত্রপত্রিকা কিন্তু মোটামুটি ফলাভাবে দেখিয়েছে কি নির্বাচন হয়েছে। সুতরাং 5ই জানুয়ারি নির্বাচন যেখানে গ্রহণযোগ্যতা পায়নি, দেশের মানুষের কাছে পায়নি, বিদেশেও এখন পর্যন্ত সেইভাবে গ্রহণযোগ্যতা পায়নি। ফলে নারায়ণগঞ্জের নির্বাচনটা বিরোধী দলের কাছে এটা কোনো ইস্যুই না, এবং তারা এটাকে নিয়ে খুব ভাবছে বলে আমি মনে করি না। এখন আপনি যেটা মঞ্জু বললেন যে ইরাকে একটি সমঝোতার এরকম, এখন যুদ্ধকালীন যুদ্ধের পরবর্তী পর্যায়ে বাংলাদেশেও কিন্তু এরকম একটা সমঝোতা ছিল, সেখানে কোনো দলমত নির্বিশেষে এক ব্যবস্থাই ছিল। এক সময় তো আমরা আইন করে এক ব্যবস্থায় চালু করে দিলাম যে আর দরকারই নেই কোনো দল-টল, কাজে এক ব্যবস্থায় চলি। তো সেটা একটা ব্যবস্থা হতে পারে, কিন্তু যখন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং বর্তমান সরকার যখন আন্দোলন করে কেয়ারটেকার সরকার দাবি আদায় করে এবং সেটি প্রতিষ্ঠিত হয় এবং কয়েকটি নির্বাচন যখন সকলের কাছে গ্রহণযোগ্য হয়, হঠাৎ করে আমি ক্ষমতায় যাওয়ার পরেই আবার আমার ধারণা হলো যে এইটার আর দরকারই নেই, এবং কোথাকার সিনেমা হলের মামলাটাই না বিচারপতি মাশাআল্লাহ জাজমেন্ট দিয়া শেষ করে দিচ্ছে। এবং সেখানে মজার ব্যাপার হলো অ্যাপিলেট ডিভিশনে 9 জন এমিকেস কিউরি নিয়োগ করলেন, 8 জন বললো যে কেয়ারটেকার থাকতে হবে, একজন বললো যে না থাকা, ইনক্লুডিং গভর্নমেন্ট, না গভর্নমেন্ট সাইড সহই তো না অ্যাটর্নি জেনারেল এমকেস কিউরি নন, এমকেস কিউরি 8 জন এবং অ্যাটর্নি জেনারেল কিন্তু এটা থাকার পক্ষে বললেন, মানে আওয়ামী লীগ সরকারও এটা থাকার পক্ষে ছিল। আমার কথা হলো ওই বিচারপতি তাহলে এমকেস কিউরি নিয়োগ করলেন কেন? যে মানে 8 জনই বললেন পক্ষে, অ্যাটর্নি জেনারেল সহ, উনি এটা রাখলেন না। গাজী ভাই, আমি একটা অন্য প্রসঙ্গে এটা একটু উদাহরণ দেই। এমিকাস কিউরি নিয়োগ করা হয় যেমন গোলাম আজমের নাগরিকত্বের ব্যাপারে, এমিকাস কিউরিরা কিন্তু বলেছিলেন যে ওনাকে নাগরিকত্ব দেয়া যাবে না, কিন্তু বিচারপতি হাবিবুর রহমান কিন্তু ওনার নাগরিকত্ব দিয়েছেন। এমিকাস কিউরির কথা তো রং ইনফরমেশন। কেন? বিচারপতি গোলাম আজম সাহেবের মামলাটা আমি নিজে ফলো করেছি, রিপোর্টিং করেছি, সেখানে কোনো এমিকাস কিউরি নিয়োগ করা, গোলাম আজমের মামলা এমিকাস কিউরি ছিল না, কেউ ছিল না, নোবডি। ইউ মেনশন ওয়ান নেম, আই ওয়াজ দেয়ার। আমি অন্য মামলার ক্ষেত্রে আমি বলতে পারি যে ওখানে কোনো এমিকাস কিউরি কেউ ছিল না গোলাম আজমের মামলায়। ওকে, আমি এটা চেক করে দেখছি। আপনি এই প্রসঙ্গে একটু বলেন যে আমি তবে ব্যারিস্টার পারভেজের দৃষ্টি আকর্ষণ করবো যে এমিকাস কিউরিরা যে মন্তব্য দেন সেটা তো আসলে বিচারকের নেয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই। আপনি নিশ্চয়ই বলবেন। আমি একটু গাজীবাড়ি থেকে এইটা জানতে চাচ্ছি যে আপনি বলছেন যে বিরোধী দলের জন্য নারায়ণগঞ্জ উপনির্বাচন কোনো ইস্যু না। তারা এটাকে মানে তারা তো বর্তমান সরকারকে স্বীকার করছে না। তারা মনে করছে যে তারা মনে করে যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইমিডিয়েট আরেকটি নির্বাচন হওয়া দরকার, যে জন্য তারা সংলাপের কথা বলছে, সমঝোতার কথা বলছে। ইত্যুকার বিরোধী দল তো এখন সমঝোতা চায়, যেটা সরকার আবার বলছে যে তোফায়েল সাহেব চমৎকার বলছে, আমার তো ভালোই লেগেছে, বলছে কিসের সমঝোতা, আপনারা কেয়ারটেকার চান, আমরা কেয়ারটেকার দিব না, তো আলোচনাটা কি নিয়ে করবো? তাহলে আপনি মনে করছেন যে 26শে জানুয়ারি নির্বাচনের যদি যে সময় যে রেজাল্টই হোক সেটার পরিপ্রেক্ষিতে বিএনপি কোন রকম কোনো মন্তব্য করবে না, মন্তব্য দেবে না? আমি মনে করি না যে আমি একটু জনাব আজিজুল সামাদ ডন আপনার কাছে আসি যে নারায়ণগঞ্জের নির্বাচনে আওয়ামী লীগকে কোনো প্রার্থী দেওয়া হয় না আওয়ামী লীগের পক্ষ থেকে, কিন্তু জাতীয় পার্টির একজন প্রার্থী আছেন, তাকে জয়ী করে নিয়ে আসার ব্যাপারে আওয়ামী লীগ এত মরিয়া কেন? আমরা দেখতে পাচ্ছি যে সেখানে অনেক রকম ভাবে আসলে চেষ্টা করা হচ্ছে তাদের মনোনীত বা সমর্থিত প্রার্থী যাতে বিজয়ী আসে। এটা কেন এত গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বপূর্ণ এরকম কোনো কিছু না। আমরা একে একে আসি। যেমন ধরেন আমাদের বিরোধী দল আসলে অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করেন। অতীতে পড়ে থাকলে আসলে কখনোই আপনার ভবিষ্যতের দিকে তাকানো যাবে না, হতাশায় ভুগবেন ওনারা। আপনার কিছুদিন আগে যেটা ওনারা বলছেন যে এখন সমঝোতার দোয়ার খোলা, সমঝোতার দোয়ার খোলা এখন যখন খোলা দরকার ছিল 5ই জানুয়ারির আগে, তখন ওনারা সমঝোতার ডাকে সাড়া দিলেন না, দুয়ার টুয়ার বন্ধ করে বসে রইলেন। এখন ঘরের দরজা রেখে লাভ কি, আর দরজা খোলা রেখেই লাভ কি? বেড়াই তো নাই। বেড়া ওনারা কি নিয়ে আলোচনা করতে চান? কথাটা তো ঠিকই, আলোচনা কি নিয়ে হবে? তত্ত্বাবধায়ক ইস্যুতে তো আলোচনা এখন হতে পারে না। আগে হতে হবে যে আমরা কি কি সমঝোতায় এসেছি সেটা নিয়ে আগে আলোচনা হোক, যে আমাদের মধ্যে কি কি সমঝোতা আছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী সেই সময়কার বেগম খালেদা জিয়াকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন, উনি সরাসরি রিফিউজ করেছিলেন। সেই সংলাপের সময় উনি যদি সেই আহ্বান রাখতেন তাহলে সেই সংলাপে কি আলোচনা হতো? অবশ্যই কিছু না কিছু হতো, আমরা আগে বাড়তে পারতাম। অবশ্যই আলোচনা হতো। উনি বলতেন যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার দরকার, এবং সেই ক্ষেত্রে কিভাবে আলোচনা আগাতো এখন আমরা তো আর ওই সময় ফিরে যে ওটা আলাপ করতে পারবো না। কিন্তু নির্বাচন আসবে, নির্বাচন করতে হবে, সেই ক্ষেত্রেও তো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হতে পারে। আলোচনা তত্ত্বাবধায়ক সরকার নিয়েই হতে হবে কেন? আগে আমরা কি নিয়ে আলোচনা করব সেই এজেন্ডা ফিক্স না করে। এই কথা তো বিএনপি থেকে বলা হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী এজেন্ডা ফিক্স না করে আলোচনায় ডাকছেন, তাহলে তো বিএনপি না যাওয়াটা ঠিক ছিল সে সময়।
আগে এজেন্ডা কিভাবে ফিক্স করবেন? আপনার সাথে আমার দেখা হলো না, কথা হলো না, আপনি এজেন্ডা আপনি ফিক্স এখন করবেন? বলছিলেন এজেন্ডা ফিক্স করার কথা। এজেন্ডা আগে আমরা বসবো, বসে এজেন্ডা ফিক্স করব। বসে এজেন্ডা ফিক্স করার জন্য একটা এজেন্ডা বসতে হবে। অবশ্যই বসতে হবে, আর না তো আমি জানবো কিভাবে আপনি কি চাইছেন। আপনি বিরোধী দলের দাবিটা তো আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দাবি তত্ত্বাবধায়ক সরকারের দাবি আছে, এবং আমরা মনে করছি যে যেহেতু একটু আগেও আলাপ হলো যে আমরা অ্যামিকাস কিউরির জন্য, উনি সবচেয়ে ভালো বলতে পারবেন আসলে, অ্যামিকাস কিউরি নিয়োগ করা হয় কিন্তু এটা মানতে বাধ্যবাধকতা নেই আমার জানা মতে, উনি ভালো বলবেন। অ্যামিকাস কিউরি মানতে বাধ্যবাধকতা নেই ঠিক, কিন্তু আমি হয়তো ওই যাই হোক, উদাহরণটা ওই ঠিক দেইনি, আমি উদাহরণটা অন্য ঠিক একটা না। উদাহরণ So, আমি আপনাকে এই সব কারণে যে পরিবর্তনটা এসেছে, এই পরিবর্তনটা তো এসেছে, এটা যেভাবেই হোক এসেছে, এবং এই পরিবর্তন হওয়ার পরে এর পরিপ্রেক্ষিতে ওনারা কি চাচ্ছেন সেই চাওয়া পাওয়াটা যদি সঠিকভাবে সঠিক জায়গায় তুলে না ধরেন তাহলে আমরা জানবো কিভাবে। আর নারায়ণগঞ্জের বিষয়টা আসলে এমন একটা বিষয় যে এখানে মিডিয়ার কারণেই হোক, যে কারণেই হোক, এমন একটা জায়গায় যে পৌঁছেছে যেন এটাই এখন একমাত্র বিষয়, এটা যদি নির্ধারিত হয়ে যায় সমস্ত কিছু নির্ধারিত হয়ে যাবে, এরকম কিছু না। এটা একেবারে বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে এর উপরে, এরকম কিছু না। তবে হ্যাঁ, এখানে নৈতিকভাবে নাসিম ওসমানকে কিছুটা সমর্থন হয়তো দেওয়া হয়েছে, কিন্তু সরাসরি সমর্থন কিন্তু দেওয়া হয়নি। এখানে আমাদের নৈতিক সমর্থন কারো প্রতি থাকতেই পারে, এবং আমাদের যে আকরাম সাহেব, উনি আমাদের নারায়ণগঞ্জের সভাপতি ছিলেন, এবং উনি পদত্যাগ করেছেন শুধুমাত্র ওনার নৈতিক কারণেই, যে উনি আইভির পক্ষ নিয়েছিলেন ওনার। তো আপনি মনে করছেন যে এই সমর্থন কেবলই নৈতিক সমর্থন? আমি একটু বেরিয়েছে পারভেজ আপনার কাছে আসি, যে বেরিয়েছে পারভেজ, আপনি একটু আমাদের বলবেন যে এই নির্বাচন সম্পর্কে বিএনপির কতটা আগ্রহ আছে, বা এই নির্বাচনের পরবর্তী ফলাফল নিয়ে বিএনপি কোনো বিশ্লেষণমূলক বা কোনো দাবিমূলক কোনো কর্মসূচি কোনোটা দিবে কিনা? ধন্যবাদ। আমি যেহেতু সবার শেষে বলছি, একটু সবাই একটু ফলো আপ করার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে যে বিএনপির অবস্থানটা কিন্তু মানে খুব সুন্দর করে এসছে, যে রিজি ভাই বিএনপি থেকে বলা হয়েছে যে আমরা এই যেহেতু মূল নির্বাচনে আমরা পার্টিসিপেট করিনি, সেখানে উপনির্বাচনে পার্টিসিপেশনের তো অলিক কল্পনা, আর এই নির্বাচনের কোনো এফেক্ট আমরা দেখছি না। তবে একটা নৈতিক একটা অবস্থান আছে। সেটা কি রকম? যে আমরা বিএনপি সবসময় সন্ত্রাসের বিপক্ষে, গডফাদারের বিপক্ষে নৈতিকভাবে, এবং যেহেতু এই মহাজোট সরকার, যেহেতু মহাজোট ব্যাপারটা বের হয়ে গেছে একটু আগেই মঞ্জু ভাইয়ের কথা অনুযায়ী, যে আগে একটা সিট প্ল্যানিং ছিল, সেই সিট প্ল্যানিং অনুযায়ী কে যাবে কে যাবে না, পরবর্তীতে সেই প্ল্যানিং অনুযায়ী নির্বাচন করার পরে তারা আলাদা কে কোন আসনে বসবে ঠিক করে নিয়েছে। এটা আপনি যেটা বললেন শিশুসুলভ আচরণের মতোই। তো এই মিউজিক্যাল চেয়ারে যে যখন বসে পড়লো, বসে পড়ার পর আমরা দেখলাম যে এর প্রথম, আপনি বলেছেন যে প্রথমবারের মতো যে পৃথিবীতে একটা বিশ্ব বিরল ঘটনা ঘটে গেল, যে বিরোধী দলকে আসন ছাড় দিয়ে নির্বাচন হতে পারে, এবং বিরোধী দলের প্রার্থী কি হবে সেটাও আমরা দেখলাম যে মানে ট্রেজারি বেঞ্চ থেকে ঠিক করে দেওয়া হলো। আচ্ছা, ভালো কথা, মাশাআল্লাহ। আমরা যারা নারায়ণগঞ্জের বাসিন্দা, আমি বেসিক্যালি নারায়ণগঞ্জের বাসিন্দা, নারায়ণগঞ্জে থাকি, নারায়ণগঞ্জে কাজ করি, আমরা এটা মানে বিষয়টা আমাদের বিস্ময়কর মনে হলো যে এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দিল যাদের যেই পরিবারটির ব্যাপারে শুধু প্রধানমন্ত্রীর একটা আপত্ত স্নেহ কাজ করছে, আর পুরো নারায়ণগঞ্জবাসীর সেই আবেগটার বিরুদ্ধে অবস্থান। হয়তো আপনি বলবেন যে আপনি বিরোধী দলের রাজনীতি করেন, এই জন্য হয়তো আপনি ঢালাওভাবে বলছেন। আপনি দেখবেন যে এখন আমরা যারা গণমাধ্যমে আসি, আপনারা যারা কাজ করেন, একটা খুব মানে সহজ একটা সমীকরণ করি যে আসলে যে ওই রাজনীতি চলে আসে পারসেপশনের উপরে। খালেদ, আমরা সবাই জানি যে রাজনীতি হচ্ছে অনুমিত সিদ্ধান্তটাই বড় জিনিস। হ্যাঁ, একটা মানুষ প্রমাণিত সেলিম ওসমানের ব্যাপারে হয়তো ঢালাওভাবে কিছু বলা যাবে না, কিন্তু আমরা দেখেছি যে এই পর্যন্ত যত রকমের নারায়ণগঞ্জে এখন পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে, তাতে একটা পরিবারে ইন্ধন আমরা দেখতে পাই। এখন আজকের হাতে নির্বাচনে 26শে জুন যে নির্বাচনটি ফিক্সড করা আছে, আপনি যদি মানে আমার কথা হলে বিরোধী দলের কথা হয়ে যাবে, আপনারা যারা গণমাধ্যমে কর্মী আছেন বা মঞ্জু ভাই যারা সাংবাদিক আছেন, আপনারা যদি একটু নারায়ণগঞ্জে পা দেন, একটু ঘোরাফেরা করেন, আপনারা দেখবেন যে পাবলিকের পারসেপশনটা কোন দিকে গিয়েছে। কিছু লোক আছে বলছে যে আমরা যাই ভোট দেই, ভোট আগের দিন চুরি হয়ে যাবে। আমরা গতকাল দেখলাম ইসি থেকে একটা নির্দেশনা চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমরা গতকাল বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি। নারায়ণগঞ্জে কথা বলছে, এটা কিসের ভিত্তিতে বলছে? অ্যাপারেন্টলি নারায়ণগঞ্জে না, অ্যাপারেন্টলি না, সত্যি সত্যি শামীম ওসমান 1 লাখের বেশি ভোটে হেরেছে নারায়ণগঞ্জে এই সরকার আমলে। সেটা হচ্ছে শুধুমাত্র গণমাধ্যম কর্মীদের অধিকতর সতর্কতা, সরকারের উপায়হীনতার কারণে, এবং তৎকালীন যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, পাশাপাশি বিরোধী দলের একটা সতর্কতা, সরকারের উপায়হীনতার কারণে, এবং তৎকালীন যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, পাশাপাশি বিরোধী দলের একটা শক্ত অবস্থান। তার মানে গণমাধ্যম এখন আর সেরকম শক্তিশালী না, এখনো সরকার উপায়হীন না, কিন্তু ওই সময়ের গণমাধ্যম যে অবস্থান নিয়েছিল, এখন
5 জানুয়ারি নির্বাচন উত্তর গণমাধ্যমের মধ্যে একটু তফাৎ আছে। কিরকম তফাৎ আছে? এটা আমাদের গণমাধ্যমের কোনো তফাৎ নেই, কিন্তু সরকার থেকে গণমাধ্যমের উপর চেপে বসার একটা পায়তারা আছে। কিরকম ভাবে আছে আমি আপনাকে বলি, যে দেখবেন ওখানকার স্থানীয় সমস্ত সাংবাদিকদের ডেকে বলা হচ্ছে যে আকরাম সাহেবের পক্ষে যাতে কোনো নিউজ ফলাও করে প্রচার করা না হয়। এটা কিসের ভিত্তিতে? আমি দায়িত্বশীলতার জায়গা থেকে বলছি, কারণ আমি প্রথমে কিন্তু সব আপনাকে সাংবাদিকদেরকে ডেকে বলা হয়েছে, আমাদের নারায়ণগঞ্জের প্রতিনিধির সাথে সব সাংবাদিকদের ডাকতে হয় না। আমি বলেছি যে একটা প্রচ্ছন্নভাবে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যাতে আকরাম সাহেবের পক্ষে কোন রকমের মিছিল, মিটিং, সমাবেশ না করা যায়। আপনি জানেন কি, শুনলে হয়তো অবাক হবে, মিছিল, মিটিং, সমাবেশ সাংবাদিকরা করবে না, মানে না, মানে যাতে এই নিউজগুলো কাভারেজের মধ্যে না আসে। আমরা যারা ওখানে থাকি আমরা জানি যে হোয়াটস হ্যাপেনিং অ্যাকচুয়ালি। এমন শুধু তাই না, একটা সমস্যা, সবচেয়ে বড় কথা যেটা ইসির, আমি একটা সেকেন্ড, আমি 10 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। ইসি থেকে একটা নির্দেশনা গিয়েছে, সেখানে বলা হয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য স্থানীয় প্রশাসনকে, এবং এই নির্বাচনে তারা যাতে কোনোভাবেই এস এম আকরামের পক্ষে বা বিশেষ কোনো ব্যক্তির পক্ষে অবস্থান নিতে না পারে সেটা মেক শিওর করা। আপনি পারভেজ ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। তবে আমি এই মুহূর্তে যা দেখছি সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জের একজন সরকারি কর্মকর্তাকে আজকে, দুজন সরকারি কর্মকর্তাকে আজকে বরখাস্ত করা হয়েছে যে তারা একজন প্রার্থীর পক্ষে কাজ করেছেন বলে। তার মানে আমার কথাটা পরিষ্কার হয়ে গেল? না, মানে ইসির ওই কথাটা পরিষ্কার হলো কিনা সেটা একটু আমরা তর্কের দাবি রাখি। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আর কি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি একটু জনাব মঞ্জুরুল ইসলাম আপনার কাছে ফিরে আসি। আপনি একটু আমাদেরকে বলবেন যে নারায়ণগঞ্জ উপনির্বাচনে বেশিরভাগ মিডিয়ার নির্বাচন যে আমরা মিডিয়া গণমাধ্যমে দেখি, যদিও পারভেজ ভাই বলছিলেন যে গণমাধ্যমের উপর এক ধরনের চাপ আছে, কিন্তু সরকারের বিরুদ্ধে একটা অবস্থান নিচ্ছে, সেটা কি এন্টি এস্টাবলিশমেন্ট একটা অবস্থান নাকি কেন এটা অবস্থান নিচ্ছে? আমরা গণমাধ্যমগুলিতে কিন্তু নারায়ণগঞ্জে ওসমান পরিবারের পক্ষে বা এর পক্ষে খবর কমই দেখছি। এক্স্যাক্টলি। এবং এখানেই আপনার এই কথার সাথে আমার ব্যারিস্টার ভাইয়ের কথার একটু সাংঘর্ষিক। আমার কাছে মনে হচ্ছে যে সেলিনা হায়াৎ আইভীর নির্বাচন সময়কালীন যে পরিমাণ কাভারেজ ছিল, অ্যাটেনশন ছিল, প্রায় সেরকমই দেওয়ার চেষ্টা করছে এখন গণমাধ্যম। যেমন বিরতির মধ্যেই গাজী ভাইকে আমি বলছিলাম, উনি বলছিলেন তেমন কি দিচ্ছে নারায়ণগঞ্জের খবরটা। আপনি জানেন টেলিভিশনে 4টা যে আমরা মেইন হেডলাইন করা হয় অধিকাংশ টেলিভিশনে, সেখানে কিন্তু নারায়ণগঞ্জ একটা থাকছে অন্তত গত কয়েকদিন ধরে। এর গণমাধ্যমগুলো কেন সরকারের বিরুদ্ধে? বলতে গেলে এই 7 মার্ডার নিয়ে যেই খবরগুলো গত 1-1.5 মাসে প্রচার হচ্ছে, এর মধ্য দিয়ে আমরা চাই বা না চাই ওসমান পরিবারের বিরুদ্ধে একটা ইমেজ তৈরি হয়েছে। সেখানে সরকার বা বিরোধী দল বলে কথা না, যেহেতু ওসমান পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার, মহাজোট বা অথবা জাতীয় পার্টি, মহাজোট এদের সাথে সম্পৃক্ত, সেই কারণে তার বিরুদ্ধে যারা সেই অবস্থান। পরিবর্তন না পরিবার, এরকম একটি রিপোর্ট দেখছিলাম আরেকটি টেলিভিশনে। ফলে এখন এই স্লোগানের পক্ষে বেশি বেশি করে গণমাধ্যমগুলো আসছে, এবং সেখানে আমার কাছে মনে হচ্ছে একজন প্রেডিকশন, এই মুহূর্তে প্রচারণা বন্ধ, আমার ওই অর্থে বলা কঠিন, তারপরও আমার কাছে মনে হচ্ছে যত পুত পবিত্র যদি হয়ে থাকেন ভাইয়ের কথা অনুযায়ী নারায়ণগঞ্জের সেলিম ওসমান সাহেব, তারপরও যে পরিমাণ ইমেজ গণমাধ্যমগুলো দাঁড় করিয়েছে, তাতে তার পক্ষে যদি সরকারের সকল যন্ত্র দিয়েও তাকে সমর্থন করা হয়, সাধারণভাবে নির্বাচনী ফলাফল তার পক্ষে যাবে, এইটা বলা বড় কঠিন। এরপরে তার কোনো কিছু বলার থাকে না। গাজী ভাই, আমি একটা অন্য প্রসঙ্গে আপনার কাছে আসি। সন্ত্রাস দমন, তারপরে নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নের কথা বলেই মূলত 2011 সালে সেলিনা হায়াৎ আইভী 1 লাখেরও বেশি ভোটে শামীম ওসমানকে হারিয়ে দিয়েছিলেন, কিন্তু তারপরে নিরাপত্তার পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এটাকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করেন? সেলিনা রহমান আইভী কিন্তু বিভিন্ন সাক্ষাৎকারে এটা সরকারকে একুজ করেছে যে আমাকে প্রয়োজনীয় জনবল এবং প্রশাসন প্রয়োজনীয় আমাকে সহযোগিতা করছে না, এবং সহযোগিতা করছে না বলেই, এবং তিনি আপনি জানেন যে ওসমান পরিবারের বিরুদ্ধে তার অবস্থানটা অত্যন্ত পরিষ্কার। এবং প্রধানমন্ত্রী যখন জাতীয় সংসদে দাঁড়িয়ে বললেন যে আমি শামীম ওসমানের পরিবারের সাথে আছি, আইভী কিন্তু পরের দিনই নারায়ণগঞ্জে বলছেন ওসমান পরিবারের সাথে উনি থাকলে পুরো জাতির সাথে কে থাকবে, এইভাবে কিন্তু তিনি। সুতরাং আইভী কিন্তু বরাবরই দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রথম কিছুদিন প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পরে কিছুদিন এবং ইয়েটি করেছে, কিন্তু পরবর্তী পর্যায়ে যখনই তাকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছে, বরাবরই তিনি ওসমান পরিবার, গডফাদার এগুলিকে দায়ী করে আসছে। এবং প্রশাসন, আইভী বলেছে প্রশাসন তাকে সহযোগিতা না করে এই গডফাদারদের পক্ষেই অবস্থান নিয়েছে, যার ফলে এখানে
আইন শৃঙ্খলার প্রতি উন্নয়ন ঘটানো যাচ্ছে না। ডন ভাই, আপনি কি এই বক্তব্যের সাথে আমি একটা জায়গায় খালি বলতে যাচ্ছি, ডন কুইকজটের সাংকোপাঞ্জার মতো আপনারা অদৃশ্য শত্রু খুঁজে বেরিয়ে শেষে আপনারা ওই উইন্ডমিলের সাথে আইবি যেটা বলেছে, আইবি রহমান যেটা বলেছে, 26 তারিখে যেটা নির্বাচন হবে সেখানেই পরিচয় পাওয়া যাবে যে সরকার কি করেছে এবং কি আমরা রেজাল্ট কি পেয়েছি। সেটা তো নির্বাচনী ফলাফলের উপর আস্থা নির্বাচনী থাকলে, কিন্তু আমরা ফলাফল কতটা আস্থা রাখতে পারবো ডন ভাই? আমার মনে হয় যে আস্থা না রাখার কোনো কারণ নেই। কারণ হচ্ছিল সরকারের যে এখন পর্যন্ত, আমরা একটু আগেও আলাপ করছিলাম যে এখন পর্যন্ত যে ভূমিকা সরকারের, এই যে দুইজনকে বরখাস্ত করা হয়েছে, এর চেয়ে বড় ভূমিকা কোন সময় আপনি পেয়েছেন? এর আগে তো আরো বহু নির্বাচন হয়েছে, এরকম বরখাস্তর ভূমিকা। আমি যদি আপনার একটু সহায়তা করি, নির্বাচন কেন্দ্রিক দুইজনকে বরখাস্ত করলো, 7 মার্ডারে কিন্তু মানে মুক্ত 3 জন আসামিকে এখনো গ্রেপ্তার করেনি, প্রমাণিত সত্য। এবং 7 মার্ডারের কিন্তু এখন যে নূর হোসেনকে আনা নেওয়ার যে গতিবিধি আমরা লক্ষ্য করছি, সেটা আদৌ কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে এটা কিন্তু পুরো জাতি অবলোকন করছে। সত্য কিন্তু 3 রকমের, একটা আপনার সত্য, একটা আমার সত্য, আর একটা সত্যিকারের সত্য। সো ওই জায়গাটায় যাওয়ার আগে আমরা আপনি কি বলবেন আমি কি বলবো সেটা না বলে আসলে ওনাদের কাছে ছেড়ে দিই না, যে সত্যটা খুঁজে বের করে দিন। না, সেটাতে আপনার কি মনে হচ্ছে যে নারায়ণগঞ্জে যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে গত 2-2.5 বছর ধরে, সেইটার কারণ কি বলে আপনি মনে করেন? এটা কিন্তু আসলে একটা মাত্র 7 খুনের ঘটনা কিন্তু না, নারায়ণগঞ্জে কিন্তু পরিস্থিতি ক্রমাগতভাবে এটা তো আমরা সকলেই একমত যে কিছু ঘটনা যেগুলি ঘটছে সেগুলি অনাকাঙ্ক্ষিত, এবং আমরা এগুলি চাই না কোনো জায়গায় ঘটুক, শুধু নারায়ণগঞ্জ না, কোনো জায়গায় ঘটুক এটা আমরা চাই না। এবং পলিটিক্যালি আমি একজন পলিটিক্যাল পার্সন, যত ছোট জায়গায় থাকি না কেন, আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক, ছোট্ট জায়গা, কিন্তু তারপরেও কিন্তু পলিটিক্সে থাকলে আপনার এই ঘটনাগুলি নিজের মনেই ভয় জাগায়, শঙ্কা জাগায়। সুতরাং এই জিনিসগুলি আপনারা যেভাবে তুলে আনছেন, সেইভাবে তুলে আনার সাথে সাথে কিছু যদি তদন্ত রিপোর্ট তৈরি করে আপনারা আরো কিছু সহযোগিতা দেন আমাদেরকেও, সরকার উপকৃত হোক না হোক, অন্তত আমরা উপকৃত হব। আমি একটু উত্তর দেই এটাকে, আপনি একটু খুব ছোট করে যদি উত্তর দেন। সেটা হচ্ছে যে এই যে এত রকমের আপনি যে বলছেন যে নারায়ণগঞ্জে এই ঘটনাগুলি কেন বাড়ছে, একজন নারায়ণগঞ্জের বাসিন্দা হিসেবে আমি মনে করি বাড়ছে হচ্ছে একটাই, যে এখানে দুটো ভাবে, আপনি হয়তো বলবেন যে বিরোধী দলে থাকার কারণে বলছি, সরকারের ভিতরে সরকার ওখানে কাজ করছে, এবং সরকারের মধ্যে ওখানে এমন ধরনের ইকুয়েশন, যে যারা গাজী ভাই বললেন যে সরকারের দুটো গ্রুপ হয়ে গিয়েছে। যেই নির্বাচনে যে ব্যক্তিটি 1 লাখের ভোটের ব্যবধানে হারলো, সেই লোকটিকে সরকার আবার তাকে জনপ্রতিনিধি বানিয়ে দিল বিনা ভোটে। এই যে আপনি লাইসেন্স দিয়ে দিলেন, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত একজন ব্যক্তিকে আপনি জনপ্রতিনিধি লাইসেন্স দিয়ে দিলেন নিজের শক্তি দিয়ে, ফলশ্রুতিতে কি হলো, আবার আরেকটি প্রতিপক্ষ দাঁড়িয়ে গেল। এখন সেই পক্ষটি যারা দাঁড়িয়ে গেল, যারা বিনা ভোটে পাশ করলো, তাদের শক্তিটি হয়ে গেল অসুরের মতো। তারা নারায়ণগঞ্জকে ভাবছে, কারণ আপনি বলেছেন নারায়ণগঞ্জের পরিবার ভাবছে যে নারায়ণগঞ্জ হচ্ছে তাদের একটি পুরো পৈতৃক একটি জমিদার, এবং এই পরিবার যা চাবে তাই হবে, কিন্তু তেলাপোকার মতো পিষে মেরে ফেলা। কিন্তু এই ধরনের বক্তব্য আমরা নারায়ণগঞ্জে শুনেছি। না, বক্তব্য শুনেছেন, কিন্তু যে এরকম কোন ঘটনা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি নাই। না, যা চাবে তাই হওয়ার মতো ঘটনা বাংলাদেশের, বিশেষ করে এরকম হত্যাকাণ্ড আপনি হয়তো কিছু বিভিন্ন রকমের উপহার দিবেন, কিন্তু আসলে 7 মার্ডারের মতো এত লোমহর্ষক ঘটনা আমার নিকট অতীতে দেখিনি আমরা। এর ফলে যে সরকার প্রতিক্রিয়া দেখিয়েছে সেটাও আমরা নিকট অতীতে কখনোই দেখি নাই। না, সরকারের প্রতিক্রিয়া কখন দেখে, যখন গণমাধ্যম এটাকে সিরিয়াসলি নিয়েছে। আমরা গণমাধ্যম, আপনাকে মনে করে দিতেছি, আমরা গণমাধ্যম কিন্তু 21 আগস্টে গ্রেনেড হামলাও খুব সিরিয়াসলি নিয়েছিলাম। আমরা গণমাধ্যম কিন্তু রমনা বটমূলের ঘটনাও খুব সিরিয়াসলি নিয়েছিলাম, কিন্তু সেগুলিতে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বা তার কাছাকাছিও কিছু পাই নাই। কেমন করে বলছেন? 21 আগস্ট বিচার হল, কি বলে, রমনা বটমূল বিচার তো হলো। রমনা বটমূলের বিচার কতদিন পরে হলো? রমনা বটমূলের মূল চার্জশিট হতে কতদিন দেরি হয়েছে? কতবার আইও চেঞ্জ হয়েছে? আমি আপনাকে বলি, কতবার রমনা বটমূলের ঘটনাটি হচ্ছে একটি পাবলিক প্লেসে অকারেন্স, আর নারায়ণগঞ্জের যে ঘটনাটি সেটা হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলে সবাই আমরা যেটা জানি, এবং কি কি ঘটনাগুলি কিভাবে ঘটেছে, কার কার আশ্রয় ঘটেছে। আজকে নূর হোসেন কি বললো, সে বলছে যে আমি তো পালিয়ে আসিনি, আমাকে পালিয়ে যেতে বলা হয়েছে, এবং সরকার আমাকে সব সহযোগিতা করাতে আমি পালিয়ে যেতে সক্ষম, এবং সরকারের ইচ্ছায় আমি পালিয়েছি, এবং সরকারের অজান্তেই তাকে আবার কলকাতায় ধরা হয়েছে। হ্যাঁ, এবং সরকার না চাইতে, আসলে না, সরকার না চাইতে আমি বলছি না, সরকার তাকে লুকিয়ে রাখতে চেয়েছিল, তবু সে ধরা পড়ে গেছে। সরকার এল মোটিভটা দেখেন, কিন্তু এইটা কিন্তু আপনারা বলেছেন যে সরকার তাকে লুকিয়ে রেখেছে, আপনিই বলেছেন। না, এটা তো বলবো, অন্তত আপনি বলেছেন যে নূর হোসেনকে কখনোই ধরা যাবে না, আপনি অনেকবার বলেছেন। আর ওই কথাটা আজকে বলাতে তো আপনি
সরকার ধরতে পারলো। ওই কথাটা আমি বলা যদি ওই কথাটি না বলতাম, সরকারের উপর চাপ সৃষ্টি না করতাম, আপনি যদি সরব না থাকতাম, আজকে নুরুল হোসেনকে সত্যি মিসিং করে ফেলতো। এটাই বাস্তবতা। বরং আরেকটা গল্প বলে দিই 1 সেকেন্ডের মধ্যে, সেটা হচ্ছে কি, আজকে আমরা যেটা ভয় পাচ্ছি, আমি আবার বলে দিচ্ছি, এই নুরুল হোসেনকে কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে আসা হবে এবং নুরুল হোসেনকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে যাওয়া হবে এবং নুরুল হোসেনের যার ওর যে পালিত বাহিনী আছে তারা জেনে যাবে আগে থেকে, র‍্যাব তাকে নিয়ে বের হয়েছে। আমি আপনাকে নুরুল হোসেনের নিথর দেহে পড়ে থাকবে। আমি আপনাকে শুধু একটি কথা বলতে চাই, আপনার অন্যান্য অনেক বিষয়, আপনার অনেক বিশ্লেষণ অনেক কাজে লেগেছে, কিন্তু নারায়ণগঞ্জ সম্পর্কে আপনার একটি প্রেডিকশনও এই পর্যন্ত ঠিক হয় নাই। আমরা আশা করি যে এই প্রেডিকশনটা নিশ্চয়ই ঠিক না হবে। হ্যাঁ, প্রতিটি প্রেডিকশন আমরা করেছি বলে প্রেডিকশনটি ভুল হয়েছে অবশ্যই। আমরা প্রেডিকশনগুলি কেন করেছি? সরকারকে চাপ সৃষ্টি করার জন্য। ওনার অতীত অভিজ্ঞতা থেকে ভবিষ্যৎ গল্পটি উনি অনুমান করে বলেছেন, ঠিক না হোক আমি এমনটি প্রত্যাশা। আমার খালি আগের প্রশ্নের জবাবে একটু আমার কাছে মনে হচ্ছে যে নারায়ণগঞ্জের এই যে আপনি যেটা বললেন ক্রমান্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, একেবারে আমি একদম নিরপেক্ষ গণমাধ্যম কর্মী হিসেবে মনে হচ্ছে সম্পদের মানে এই যে সম্পদ আহরণের যে লড়াই, এই লড়াইয়ের মধ্যে কিন্তু দল মত নির্বিশেষে সেখানে একটা বিভাজন, খুবই চমৎকার কথা বলছেন, সেটাই মূল কারণ। মজিব আমাদের একটা বিরতি দিতে হচ্ছে, বিরতির পর আপনি ফিরে এসে যদি এটিও বলেন, এই যে দলমত নির্বিশেষে সম্পদ লুণ্ঠন বা আহরণের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা রুখতে সরকার সাংঘাতিকভাবে ব্যর্থ কিনা, আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন, আমি বলতে চাই যে সরকার ব্যর্থ। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। মঞ্জু ভাই, আপনি বিরতির আগে বলছিলেন, আপনাকে থামিয়ে আমি আবার বিরতি চলে গেছিলাম, যে ওই সম্পদের লুণ্ঠন বা আহরণের জন্য এটাই আমার কাছে যেটা মনে হচ্ছিল যে আপনার ওই প্রশ্নের জবাবে, যে কেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, নারায়ণগঞ্জবাসী যারা, তাদের সাথে আমাদের যতটুকু কথা হয় এবং আমি নিজে যতটুকু পর্যবেক্ষণ করেছি, এবং নূর হোসেনের ঘটনাটিও আপনি জানেন, নূর হোসেন বিএনপিতে ছিল, কিভাবে আওয়ামী লীগে আসলো, এরা মূলত সেখানে এই যে নদী ভরাট করা, তারপর বালির এই সমস্ত কন্ট্রাক্টরের কাজগুলো মূলত সরকার এবং বিরোধী দলের নেতারা কিন্তু ভাগাভাগি করে। এটা সারা বাংলাদেশে আপনি গণমাধ্যম কর্মী হিসেবে আপনিও জানেন, আমিও জানি। এবং সেই কারণে শুধু সেটা না, সেলিনা আইভীর নির্বাচনের কথা আপনার মনে আছে, আগের রাতে কিভাবে বিএনপির একজন জনপ্রিয় প্রার্থী বসে গেল, এবং সেই কারণেই কিন্তু এবারের নির্বাচনে 26শে জানুয়ারি বিএনপি প্রার্থী না থাকলেও তাদের যে পর্যবেক্ষণ আছে, তারা যে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন আমাদের ব্যারিস্টার ভাইয়ের কথার থেকেই বোঝা যাচ্ছে। ফলে এই জায়গাগুলোতে আমি মনে করি স্থানীয়ভাবে আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে সকলে যারা সম্পদ অবৈধভাবে নিজেদের মধ্যে আনতে চায়, যারা সম্পদের পাহাড় গড়েছেন, কারণ আপনি জানেন যাদের খোলামেলা যদি বলি, শামীম ওসমান এবং সেলিনা আইভী একজন আরেকজনের বিরুদ্ধে কিন্তু প্রকাশ্যে অভিযোগ করছেন কে অন্যায়ভাবে কোন কোন জায়গা দখল করেছেন। একইভাবে যদি বিএনপি নেতাদের নামও কিন্তু ওখানে আসে, স্থানীয় নেতা যারা আছে। ফলে এই জায়গাটা আমাদের নজর দিতে হবে, এবং যেহেতু এটা ঢাকার একেবারে কাছে, যেহেতু এটা বন্দরনগরী, একসময়কার সমৃদ্ধ ইন্ডাস্ট্রি ছিল, সেই জায়গায় এখানে জায়গার দাম বেড়ে গেছে। ফলে দখল করে এই যে নিজেদের সম্পদ নিজেদের করায়ত্ত করা, রাতারাতি বড়লোক হওয়ার এই যে সংস্কৃতি, কেবল এখানে না, আপনি যদি ফেনীর ঘটনা দেখেন বা অন্যান্য জায়গায়, প্রত্যেকটি জেলাতে যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, মূল কারণ হচ্ছে অবৈধ সম্পদ দখল করা। এই ক্ষেত্রে আমি মনে করি নারায়ণগঞ্জবাসী সঠিক সিদ্ধান্ত দেবে এবং নির্বাচন নিরপেক্ষভাবে হবে, এটা আমার প্রত্যাশা। ভাইয়ের আশঙ্কার সাথে আমি একমত না, কারণ আমার কাছে গণমাধ্যম কর্মী হিসেবে এমন খবর আসে না যে সিইসি বা ইসি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে একে প্রচার করে একে করো না। ফলে এইরকম না, নির্বাচন কমিশন থেকে। ফলে জনগণ কিন্তু সঠিক ভোটটি অন্তত এইবার দেবে, এই প্রত্যাশা। এবং আমি আশা করব নীতি নির্ধারকরা এই যে অবৈধ সম্পদ দখলের প্রতিযোগিতাতে যাতে বন্ধ থাকে সেই ব্যাপারে ব্যবস্থা নেয়। গাজী ভাই, আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে আওয়ামী লীগ বা তার জোটের প্রার্থী, সেটা জাতীয় পার্টি, এই ক্ষেত্রে নারায়ণগঞ্জ, তাদের কি আর কোনো উপায় আছে যে নির্বাচনে না হেরে প্রমাণ করবে যে নির্বাচনটি সুষ্ঠু হয়েছে? মানে কাদম্বরীকে তো মরিয়েই প্রমাণ করতে হবে যে কাদম্বরী মরে নাই, না এই বিবেচনাতেও তো মানে কেউ কি বিশ্বাস করবে যে তারা নির্বাচন হয়েছে? 5 জানুয়ারি নির্বাচনের পরে উপজেলা নির্বাচনটি কিন্তু হইল। উপজেলা নির্বাচনের প্রথম দুটি ধাপ কিন্তু মোটামুটি যাই হোক একটা আমরা অবস্থান দেখেছি, সেটা কে বেশি পাইলো কে কম পাইলো এই জন্য আমি বলছি না, মোটামুটি দু একটু ত্রুটি থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে একটা অবস্থান নির্বাচন বলা যায় যে মোটামুটি একটা গ্রহণযোগ্য। তো এরপরে যে প্রতিযোগিতা শুরু হলো, এটা কিন্তু নির্বাচনের মধ্যেই আর কোনো কাউন্ট করা গেল না, এটা হলো। এখন এইসব ঘটনার পরে আজকে একজন লোক মারা গেছে, সেই জায়গায় একটি উপনির্বাচন হচ্ছে, সেটা আবার 5 জানুয়ারির উপনির্বাচন। এই নির্বাচনের ব্যাপারে আমার আগ্রহ একেবারেই কম, সেই কারণে আমি কথা বেশি বলছি না। তো এখন সরকার কি করবে আর জাতীয় পার্টি কি করবে
এটা তাদের ব্যাপার। আমার মনে হয় পুরো জাতি এই নির্বাচন নিয়ে খুব বেশি আগ্রহ দিয়ে দেখছে না। উনি অবশ্য নারায়ণগঞ্জে বলে ওনার খুব আগ্রহ আছে। এখানে আমি একটু ডন ভাইয়ের কাছে অন্য প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের বোধহয় গত সরকারের হার জিতের কোনো বিষয় এখানে নাই, 20 তারিখে এমন কোনো বিষয় নেই। এই খালেদ ভাই 20 তারিখে বোধহয় আমরা যতটুকু জানি একটা বরিশালে একটু উপনির্বাচন হয়েছিল, জি ওখানে আওয়ামী লীগের ওখানে আবার জাতীয় পার্টির কোনো প্রার্থীকে ছাড় দেয়নি, শুধু আওয়ামী লীগেরই প্রার্থী ছিল আর বোধহয় স্বতন্ত্র কেউ ছিল। আমরা ওটা নিয়ে কিন্তু কোনো রকমের তেমন কিছু দেখিনি। এখানে দেখেছি কারণ প্রধানমন্ত্রী যাকে আশীর্বাদ করে জনগণ তার বিরুদ্ধে অবস্থান নিয়ে নেয়, আমরা দেখতে পাচ্ছি। না জনগণ বলতে এখানে জনগণ বলতে আবার একটু পরিবারের দায়িত্ব যখন প্রধানমন্ত্রী নিয়ে নিয়েছে, একটা পরিবারের নিহত একজন মানুষ, আমরা তো অসহায়, শুধু আমাদের তো এক থাকতে হবে। একজন নিহত সংসদ সদস্যের শোক প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেছেন যে আমি ওসমান পরিবারের পাশে আছি। এই বক্তব্যটি নানা রকম ব্যাখ্যা করা যায়, আমি এই ব্যাখ্যায় যাচ্ছি না। আমি একটু জানাবো আজিজুল সামাদ ডন, আপনার কাছে জানতে চাইবো যে উপনির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের বেশিরভাগই মানে ওই অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব বা নিরাপত্তাটাকে আরো ভালো করবেন সেরকম কথাবার্তা বলছেন, জনগণের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছেন। তারা পুলিশের এই দায়িত্ব তাদেরকে নিতে হচ্ছে কেন, বা তারা এই পুলিশের দায়িত্ব কেন নিচ্ছেন? এমপিরা মানে জননিরাপত্তার কথা বলছেন। তারা প্রত্যেকটি নির্বাচনী প্রচারণায় তারা বলছেন যে নারায়ণগঞ্জের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন করা হবে। আকরাম সাহেবও বলছেন, আমাদের ওসমান সাহেবও বলছেন। এটা তো আমরা একটু আগে আলোচনা করলাম যে নিরাপত্তা পরিস্থিতি আসলে নারায়ণগঞ্জে কিছুটা হলেও অবনতি হয়েছে এবং এটার উন্নয়ন প্রয়োজন এবং সকলের স্বার্থেই হওয়া প্রয়োজন। ঢাকার পাশে একেবারে আরো, এবং এটা আমি ছোটবেলায় দেখেছি রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল নারায়ণগঞ্জ এবং আমাকে বহুবার যেতে হয়েছে ছোটবেলায় নারায়ণগঞ্জে। সো এটা একটা অবশ্যই একটা এমপি সাহেবরা নিরাপত্তা ব্যবস্থা কেমনে উন্নয়ন করবেন? এমপি সাহেবরা আসলে কিন্তু প্রতিটা নিরাপত্তা যে তারা মূলত লঙ্ঘন করেন, আমরা এটা দেখি। কমিটি যেটা আছে সেটা তারা প্রতিনিধিত্ব করেন চেয়ারম্যান ওনারা, তাদের একটা তাদের ভূমিকা আছে, নিরাপত্তার ভূমিকা আছে, এটা অনস্বীকার, এবং তারা এটাতে মানে ভূমিকা রাখবেন সেরকম আপনি আশা করছেন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা মানে স্পষ্ট বলতে পারেন যে আপনিও কি মনে করেন যে নারায়ণগঞ্জ 5 উপনির্বাচনে সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই সুষ্ঠু নির্বাচনের ফলে মাধ্যমে যে আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নির্বাচিত হবে? এটা তো আপনি বলে দিয়েছেন, কদমিনী মরিয়াই প্রমাণ করিল যে সে মরে নাই। তো এখন নির্বাচন শেষ হলে জনগণ যদি সঠিক ভোট দেয় এবং সেটা যদি সেলিম ওসমানের পক্ষে যায়, তারপরে যদি এখন বলা হয় যে এটা ঠিক হয়নি, কিংবা যদি আকরাম সাহেব যেতে তাতে যদি বলা হয় এটা ঠিক হয়েছে, এগুলি আসলে বিতর্কে যে লাভ নেই। আপনার ক্যামেরা এখন মিডিয়া এত স্ট্রং, নারায়ণগঞ্জের একটা মাত্র আসন, আমার আসনে এত দুর্গম এলাকা, আর এ তো কোনো এলাকাই নাই, এখানে প্রতিটা জায়গায় ক্যামেরা থাকবে, এখানে কারচুপির কোনো স্কোপ নেই। আমি 1 মিনিট একটু যারা পারভেজ আপনার কাছে শুনতে চাই, কারচুপির কোনো স্কোপ নাই, আপনি কি এই সাথে একমত? একদমই একমত না। আপনি কি মনে করেন যে এই নির্বাচনে আসলে আওয়ামী লীগ কারচুপি করবে বা সরকার? 5 জানুয়ারি ধারাবাহিকতা রক্ষা করতে হবে সরকারকে। তো সেই হিসাবে আমি মনে করি সরকার এখানে কেন সত্যতার পরিচয় দিবে আমার কাছে বোধগম্য না। মানে সরকার হঠাৎ করে এত বেশি কেন মানে ধর্মপরায়ণ হয়ে যাবে যে আমাকে সৎ হয়ে থাকতে হবে, আমি 5 জানুয়ারির ভুল আর হতে দেব না, এরকম পণ বা এরকম কোনো কিছু তারা সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করছি না। তবে আমি মনে করছি যেটা নারায়ণগঞ্জের একজন বাসিন্দা, একজন ভোটার হিসেবে, যে আসলেই আমরা এমন একটি পরীক্ষার উপর দিয়ে যাচ্ছি যে সেই পরীক্ষা বোধহয় ওই যে বলা আছে না, মৃত্যুর পরে সবাইকে একটা রশির উপর দিয়ে যেতে হবে, তার চোখ কঠিন অবস্থা পার করছে নারায়ণগঞ্জের ভোটাররা। আপনার পিছনে ছবিটা দেখেন, বারবার লাশ ভেসে উঠছে শীতলক্ষার তীরে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি জায়গায় এই নারায়ণগঞ্জের এই চিত্রটা সবার কাছে পৌঁছে যাচ্ছে। তার মানে সাপদ সংকুল জনপদ বলা হচ্ছে নারায়ণগঞ্জকে, এবং সেখানে যখন উপনির্বাচন হয় তখন আপনাকে বাধ্য হয়ে আমাদের জন্য টকশো করতে হয় যে আসলেই এই নির্বাচনটি কেমন হবে, কিভাবে হবে। ত্বকী হত্যার বিচারটি এখনো চার্জশিট দেওয়া হয়নি। আর 7 মার্ডারের ব্যাপারে যে ধরনের আমরা আশঙ্কা করছি, নূর হোসেনকে আটকের পরে যেই সঙ্গে সঙ্গে নিয়ে আসার কথা বলা হলো, একজন মন্ত্রী বলেছে আমরা জানি না নূর হোসেন অ্যারেস্ট হয়েছে, পরবর্তী ভুল করবে উনি বলেন না যে নূর হোসেনকে, বললে তো আমরা ভয় পেয়ে যেতাম যা বা এটা আমার কার কথা বলছে, বাট পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে যোগাযোগ হচ্ছে। অন্তত আমরা একটু কনভিন্স যে হি হ্যাজ বিন অ্যারেস্টেড। সেটা হচ্ছে যে কোনো দেশে যদি কোনো আসামি কিংবা কেউ যদি অ্যারেস্ট হয়, কোনো সরকারের কোনো রাইট নেই, যদি তাদের সাথে চুক্তিও থাকে, সাথে সাথে আপনি তাকে আনবেন কিভাবে? আনা সম্ভব। আমি সেটা বলি, আমরা বলেছি সরকারের সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি যিনি সরকারের স্থানীয় সরকার মন্ত্রী, উনি পরের দিন নূর হোসেন অ্যারেস্ট হওয়ার 2-3 দিন পরেও উনি অ্যাডমিটেডলি বলেছেন, প্রেসে বলেছেন, আমরা সবাই শুনেছি, ওনারা গণমাধ্যমে কর্মী, ওনারা ভালো বলতে পারবেন, উনি বলেছেন যে আমরা এখনো জানি না যে নূর হোসেনকে গ্রেফতার করা হয়েছে কিনা।
আমার আশঙ্কা হচ্ছে না, না, উনি ভাগ্যিস বলেন না কি নুরুল হোসেনটাকে, আমরা এটা আমি বিরতি বেঁচে নিচ্ছি। গেলাম। তবে আমি তো- সৈয়দ আমি তো আশরাফ- আশঙ্কার মধ্যে ছিলাম। সৈয়দ আশরাফ যে কথা বলেছেন যে আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আসলে জানানো হয়নি বাংলাদেশের কর্তৃপক্ষকে যে নুরুল হোসেন অ্যারেস্ট হয়েছে কিনা। তবুও আমরা এটা অনেক সমালোচনা করি, কারণ হচ্ছে যে ইচ্ছা করলে ভারতীয় যে হাই কমিশনার আছেন তাকে পাঠিয়ে সেটি জানা যেত, সেটি অন্য বিষয়। কিন্তু এই শতাব্দীতে এসে যখন 2014-এ আপনি ভোটার ছাড়া নির্বাচন করে আপনি যদি কামিয়াব হতে পারেন, আর পাশের দেশে ফোন করে না, আপনি বলে যে সেটা লোক তো- সেটা পাঠিয়ে তো- সেটা তো- কনফার্মেশন সেটা তো- পাওয়া যাবে সেটা না। তো বিএনপির মতো শতাব্দীর সেরা বিরোধী দল একটি আছে বলে সেই জন্য এরকম হয়েছে। না, বিরোধী সেটা তো দল তো বিরোধী আমরা দলের না দায়, এখন। সেটা তো আপনি হয়তো আমাকে সেটা- বিরোধী দল বলে সেটা তো দিতে বিরোধী পারেন। দলের কিন্তু দায়ও আপনি এড়াতে পারেন না, বিরোধী এই রিগোয়েটি নির্বাচন করা, এই রিগোয়েটি নির্বাচন করার জন্য। আমরা আমরা এটা- সংজ্ঞা দুই রকমের, একটা হচ্ছে আপনাকে সংসদের এমন বাইরে বিরোধ থাকা, করতে হবে, সংসদের ভেতরে থাকা। সরকার বলে দিবে মহাসচিব কে হবে, এবং এখানে আদা রসুন কারা কারা সংসদে যাবে এটা ঠিক করে দিতে হবে, এবং আপনি প্রধানমন্ত্রী বিশেষ দূত না দিয়ে পারভেজ ভাই, দিবেন, এবং আজকে দূত দিয়ে আজকে আজকে বাংলাদেশে যে রাজনৈতিক অচল অবস্থা, সেই রাজনৈতিক অচল অবস্থার জন্য সরকার দলের যদি দায় থাকে, দায়িত্ব আপনার। বৃহত্তর বিরোধী দল হিসেবে বিএনপির অনেকখানি দায় রয়েছে। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডন ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আপনি আসলে নারায়ণগঞ্জের কথা নিয়ে আমরা তখন আলোচনা করছিলাম, সার্বিক দেশের পরিস্থিতিতে আপনি সরকারের জন্য সবচেয়ে চ্যালেঞ্জের জায়গা কোনটি মনে করেন এবং এর থেকে উত্তরণের উপায়ও বা কি মনে করেন? আমরা যে সমস্যা সবখানেই আছে, সমস্যা নাই এমন কোনো কিছু নেই। এখন আমরা কি সমস্যা এড়িয়ে যাব, না সমস্যাকে পাশ কাটিয়ে যাব, না সমস্যাকে ফেস করব? আমি সবসময় বিশ্বাস করি সমস্যা ফেস করা ভালো, কারণ কোনো না কোনো সময় আসবে যখন এই সমস্যাগুলি এমন জায়গায় যে পৌঁছবে যেখান থেকে আপনার কোনো রকম কোনো নেগোসিয়েশন কিংবা কিছুই আসবে না। আর মূল সমস্যা হলো একটা সত্যিকারের নির্বাচন যেটা আমরা সকল দল অংশগ্রহণ করে। আমরা একটু আগে আলাপ করছিলাম গাজী ভাইয়ের সাথেও যে সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন আসলেও প্রয়োজন। এই নির্বাচনটা কবে হবে, এখন হতে পারে 5 বছর পরে, হতে পারে 2 বছর পরে, নির্ভর করে উভয় পক্ষের, আমাদের এবং ওনাদের সত্যিকারের যে ইচ্ছা, সত্যিকারের সহমর্মিতা, সহযোগিতা, দেশকে এগিয়ে নেওয়ার, পিছনে ঠেলার না। পিছন দিকে তাকালে হতাশা আসবে, সামনের দিকে তাকালে বেশি এংজাইটিতে ভুগবেন। সবচেয়ে ভালো জিনিস বর্তমানটাকে কাজে লাগানো, এবং এই নির্বাচন কি হবে সেটা আমি বলছি যে আমি আশাবাদী এই নির্বাচন খুব সুন্দর সুষ্ঠু হবে, এবং এই নির্বাচনই হোক আমাদের আগামী দিনের চিন্তা করার প্ল্যাটফর্ম। বেশ পারভেজ। প্রথমত হচ্ছে বিএনপি নির্বাচনটি বর্জন করেছে, স্পষ্টভাবে এটা দল থেকে ব্যাখ্যা আপনি এসেছে। দেশের কিন্তু সমস্যা আমার যদি কথা বলতেন, হচ্ছে যে সরকারের চ্যালেঞ্জ। এই উপনির্বাচন আরেকটি 5ই জানুয়ারির প্রহসনের নির্বাচনের মতোই আকার ধারণ করছে আমার কাছে মনে হয়, কারণ এখানে সত্যিকার অর্থে কোনো বিরোধী দলের কোনো প্রার্থী নেই। সুতরাং এখানে আমরা দুজন প্রার্থী আমরা দেখেছি একই ঘরানার, এবং প্রশ্নটি হচ্ছে যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রযন্ত্রী যদি চায় তাহলে এটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। এখানে ইসির চাওয়া পাওয়ার তেমন কোনো ব্যাপার কিছু আমরা মনে করি না। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে এই নির্বাচনের পরও যে জিনিসটি আসছে, নির্বাচনটি কেন হচ্ছে? গণতন্ত্রকে টেকসই করার জন্য। কিন্তু আমরা গণতন্ত্রকে হত্যা করে, গণতন্ত্রকে হিমাগরে পাঠিয়ে, গণতন্ত্রকে জাদুঘরে পাঠিয়ে যে গণতন্ত্রের প্র্যাকটিস করছি, যেই নির্বাচনের প্র্যাকটিস করছি, আগামীতে এই প্র্যাকটিস, এই গণতন্ত্র যদি বজায় থাকে, তো বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের জনসাধারণের যে আশাকাঙ্ক্ষা এবং গণতন্ত্র নামক যে বস্তুটাকে আমরা সবসময় খুঁজে ফিরি, সেটা সোনার হরিণে রূপান্তরিত হবে। আমাদের প্রত্যাশা হচ্ছে জনগণ যাতে এই ভোটাধিকার যে অর্জনটি হয়েছে 90-এর পরে, এটাকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে। এর ব্যাপারে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতা থাকবে না, কি উপায় হবে সেটা দেখার সুযোগ নেই। একজন মানুষ হিসেবে আমি বিশ্বাস করি বাংলাদেশ গণতন্ত্রবিহীনভাবে রাষ্ট্র পরিচালিত হতে পারে না। গাজী ভাই, সরকার 5ই জানুয়ারি নির্বাচনের পরে যে সরকার বর্তমানে আছেন, প্রথমত তাদের আস্থার সংকটটি বড়, দ্বিতীয়ত আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, তৃতীয়ত অর্থনৈতিক সংকট। এবং এই 3টি সংকট থেকে উত্তরণের জন্য আমি আশা করি সরকার এবং বিরোধী দল উভয় পক্ষের বোধোদয় হওয়া উচিত অতি দ্রুততর সময়ের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জাতিকে এর থেকে বেরিয়ে আসা দরকার। তা না হলে আমাদের সংকট ধীরে ধীরে ঘনীভূত হবে। আমরা সরকার হয়তো ক্ষমতায় থেকে এখন আত্মতৃপ্তি পেতে পারে বা অনেক কথা বলতে পারে, কিন্তু এটা কোনোভাবেই আপনি সাধারণ মানুষের কাছে যে কোনো জায়গায় আলোচনা করলে দেখবেন যে এই নির্বাচনকে কেউ ওইভাবে দেখে না। কাজে আমি মনে করি সরকারি দলের জন্য এটি কোনো এমন একটি, সরকারি দলের জন্য এটি অপমানজনক। সেই কারণে সকলের আস্থার সংকটটি দূর করে সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে
দেশ এবং জাতিকে এবং সরকারকে এই সংকট উত্তরণ করা আমি দরকার। একটু ছোট্ট অ্যাড করি, গাজী ভাইয়ের কথাগুলি খুব সুন্দর, কিন্তু আমাদের ব্যারিস্টার সাহেবের কথাগুলিতে আমার একটু অ্যাড করতে, তত্ত্বাবধায়ক সরকার কিন্তু মূল ইস্যু না। আমরা কিভাবে ভোট দেবো, আস্থা তৈরি করব, কিভাবে একটা সঠিক নির্বাচন কমিশন তৈরি করব, কিভাবে পেশি শক্তি, কালো টাকা এগুলি ছেড়ে আমরা কথা বলবো। মঞ্জু ভাই আমাদের 30 সেকেন্ড। একেবারে শেষ দিকে 5 সেকেন্ডে আমি বলতে চাই নারায়ণগঞ্জের ঘটনা। নারায়ণগঞ্জের নির্বাচনটা একটি আসন হলো সারা বাংলাদেশের মানুষের চোখ, কারণ 7 মার্ডারের পরে সারা বাংলাদেশের মানুষ দেখতে চায় নারায়ণগঞ্জবাসী কি সিদ্ধান্ত নেয়, এবং সরকারের উচিত নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করা দরকার। আর যেই সংকটের কথা গাজী ভাই বললেন তার সাথে একমত হয়ে আমি বলতে চাই যে সরকারে যারা আছেন, সংসদে যে বিরোধী দল, সংসদের বাইরের বিরোধী দল, সকলকে মিলে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে আসা উচিত। কারণ আমাদের রাজনৈতিক দলগুলোর কেবল রাজনীতি হচ্ছে ক্ষমতায় যাওয়া, ক্ষমতার থেকে আসা। কেবল ক্ষমতাই যে রাজনীতি না, জনগণ এবং দেশকে প্রাধান্য দিয়ে রাজনীতি করা উচিত। কারণ আপনি জানেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন, এই সময় আমাদের জাতীয় কিছু স্বার্থ নিয়ে কেবলমাত্র এক দল আরেক দলের বিরুদ্ধে অভিযোগ না, জাতীয় স্বার্থকে সমুন্নত রাখার জন্য যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি, আমাদের দেশের স্বার্থ যদি ক্ষুণ্ণ হয়, তাহলে ক্ষমতার রাজনীতি কিন্তু জনগণ সমর্থন করবে না। আমরা আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী অনুষ্ঠানে এই সময়। শুভরাত্রি।